অনেকে বলেন যে 65 থেকেই একটা গোপন সেল বাংলাদেশে স্বাধীনতার জন্য কাজ করত। আব্দুর রাজ্জাক, কমরুদ্দিন আহমদ, কমরুদ্দিনের কাছে যেত এরা, এই গ্রুপটা উনি জানতেন। এখন এই যে গ্রুপটা কাজ করত, সে গ্রুপের সঙ্গে শেখ মুজিব জড়িত ছিলেন এমন কোনো মানে প্রমাণ কোথাও নাই এখনো। শেখ মুজিবের অজ্ঞাতে কিন্তু এসব হয়েছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন, বিশেষ আয়োজন দি লিজেন্ড অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা লিভিং লিজেন্ড যারা, তাদের জীবনের কথা শুনি, তাদের অভিজ্ঞতার কথা শুনি, তাদের সৃষ্টির কথা শুনি, তাদের কর্মময় জীবনের গল্প শুনে আমরা প্রেরণা লাভ করি। এর ধারাবাহিকতায় আমরা কথা বলছিলাম বাংলাদেশের লিজেন্ড সাংবাদিক, কিংবদন্তি তুল্য, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সাইমুম সিরিজ ডিটেকটিভ সিরিজের অথর, লেখক, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রদ্ধেয় আবুল আসাদ সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। আপনি একটি সময়ের সাক্ষী হয়ে আছেন এবং আপনি নিরন্তর লেখালেখি করে যাচ্ছেন, এখনো পর্যন্ত পত্রিকা সম্পাদনা করছেন। তো সেদিন আমরা আপনার 1965 সালের যে যুদ্ধ, ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ, এবং তারপরে 66 সালের 6 দফার বিষয়টি এসছিল, তো 6 দফার উপরে আমরা আরও কিছু কথা শুনতে চাই যে 6 দফাটা কিভাবে আমাদের এই রাজনীতিতে একটি প্রভাব ফেললো বা কিভাবে 6 দফা ঘোষিত হলো। আসলে সময়টা 64-65, তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জি। আর তখন এমন একটা পরিস্থিতি ছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়ার চাইয়ের বাইরের আকর্ষণ আমাদের কাছে বেশি ছিল, কারণ সে 1964 সালে প্রেসিডেন্ট নির্বাচন হলো। সেই নির্বাচন হওয়ার পরেই 65 ওয়ার হলো, তারপরে 6 দফা, মানে এই যে উত্তপ্ত হলো রাজনীতির ময়দান উত্তপ্ত হলো, এটা আসলে মুক্তিযুদ্ধ আসা পর্যন্ত চলেছে। জি। তো ছাত্র, আমি সহ সচেতন ছাত্র যারা একটু পলিটিক্যাল মাইন্ডেড, একটু দেশ জাতি নিয়ে চিন্তা করে, তারা প্রত্যেকেই এই সময়টা মানসিকভাবে খুব ইনক্লাইন্ড ছিল এই বাইরের পরিস্থিতির প্রতি। আমারও তাই। এর মধ্যে একটা ঘটনা ঘটলো। ঢাকার পত্রিকায় আমি তো সংবাদ পাঠাই বিভিন্ন কাগজে, তারপর জাহানয়ের ফরমালি জাহানয়ের আমি সাংবাদিক হলাম, খবর পাঠাই। কিন্তু ঢাকার কাগজে আমার প্রবন্ধ প্রথম বের হয় 65 সালের জানুয়ারিতে। জি। আমি 64 সালের জানুয়ারিতে আমি প্রবন্ধটা লিখে। বিষয় কি ছিল প্রবন্ধ? হ্যাঁ, 64 সালে তখন এই সময়টা ছিল খুব হট আর কি। আমি সব প্রবন্ধ পাঠানোর পরে সম্পাদক আমাকে চিঠি লিখলেন, পত্রিকার সম্পাদক আমাকে চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, আপনার প্রবন্ধটা খুবই ভালো, আমি এই মুহূর্তে ছাপতে পারতেছি না, কারণ রাজনীতির ময়দানটা এইরকম যে এইটা মানে ছাপলে আমরা অসুবিধায় পড়ব। এই পরিস্থিতি মানে মানে আরও হবে আর কি, আরও হট হবে, সমালোচনা বিভিন্ন ইয়েটা বেশি হবে। ইস্যুটা ছিল লাল বই। ওইটা এখন একসময় চীনের যে সাংস্কৃতিক বিপ্লব, এই সময়ে চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কবি লাল বই আসলো, এই লাল বইয়ের রাজত্ব। আর আমার প্রবন্ধ ছিল যে আসলে অন্তরালে কি আছে চীনের অন্তরালে কি আছে, অন্তরালের অবস্থাটা কি, অর্থনৈতিক অবস্থা কি, সামাজিক অবস্থা কি, এমনি জাতিগত যে মানে বিভিন্ন জাতির বাস সেখানে, সে জাতিগত অবস্থা কি, এর উপরে আমি প্রবন্ধটা লিখছিলাম। আচ্ছা। তো সম্পাদক আমাকে জানালেন যে এই মুহূর্তে এই যে ওয়েব উঠেছে, এই ওয়েবের মধ্যে আপনার এটা ছাড়া যাবে না।
হুম হুম। তো শেষে 1 বছর পরে 65 সালের জানুয়ারিতে উনি ছাপলেন। 1 বছর পর? 1 বছর পরে ছাপলেন। তো ইন টোটো উনি কিছু বাদ দেননি, সব ছাপছেন। এটা আমার জন্য একটা আনন্দের ছিল এবং কনসোলেশন ছিল। আমি যে কথাগুলো বলতে চাই সে কথাগুলো আমি বলতে পারলাম মানুষের কাছে, মাশাআল্লাহ। যে আসলে চীনের অন্তরালের কি অবস্থা, ওদের যে অন্তঃসার যে বিষয়গুলো এগুলো তুলে ধরছেন। কারণ হ্যাঁ, তাদের তারা চীনকে তখন তো বানা সব দিক দিয়ে সফল, কিন্তু আসলে ভিতরের অবস্থাটা কি, অর্থনীতির অবস্থাটা কি। এই প্রবন্ধটা ছাপা হলো ঢাকার কাগজে, আমার প্রথম প্রবন্ধ এটা। এমনি নিউজ ছাপা হচ্ছে অনেক, কিন্তু নিউজ ফিচার ছাপা হচ্ছে, কিন্তু প্রবন্ধ এরকম ভারী প্রবন্ধ এই প্রথম ছাপা হলো ঢাকার কাগজে। আমি তখন রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমি খুব খুশি হলাম এবং এরপরে আমি প্রবন্ধের দিকে মনোযোগ দিলাম। আচ্ছা। এর আগে আমি গল্প লিখতাম বেশি। আর এই সময় লেখাপড়াতে আমি বলেছি যে লেখাপড়াটা এই সময় সচেতন যারা তারা নির্বাচন দেশে আসলে কোনো না কোনোভাবে তারা ইনভলভ হয়। আর আমার পরিবারটা রাজনৈতিক পরিবার, আমার বাবার পরিবার, তারপরে আমার মামার পরিবার, সবাই রাজনৈতিক পরিবার। তো যদিও আমি ব্যক্তিগতভাবে রাজনীতি আমি করিনি, পছন্দ করি না আমি, কারণ এর অনেক ডিমেরিটস আছে এতে, মানে আমি কোনো সময় ভালো মনে করিনি, এটা আমার জন্য আমি ভালো মনে করিনি। কিন্তু এর সঙ্গে আমি ইনভলভ থাকতে হচ্ছে নানাভাবে। তো 65 মানে প্রেসিডেন্ট নির্বাচন শেষ হলো, একটা হতাশা, যারা বিরোধী দল তার মধ্যে হতাশা আসলো। তো এরপরেই 65 ওয়ারটা হলো। 65 ওয়ারে যে উন্মাদনা, মানে যে সংহতি, মানে মানুষের মধ্যে যে জজবাটা, এটা মানে বলে বোঝানো যাবে না। এটা মানে ইন্ডিয়ার বিরুদ্ধে যে যুদ্ধটা, আমি মানে সব দিক থেকে, মানে ওখানে খাইবার থেকে এখানে আমাদের টেকনাফ পর্যন্ত এরা এই মানে যুদ্ধের এখন সব মানে মনোযোগ এই যুদ্ধের দিকে। ছাত্র হিসাবে তারা, আমাদেরও তাই। কিন্তু একটা জিনিস আমি দেখেছি, আওয়ামী লীগকে আমি সরব দেখিনি। এই যুদ্ধ নিয়ে আওয়ামী লীগকে সরব আমি দেখিনি। অন্যান্য দল যেভাবে সরব হয়েছে, অন্যান্য বুদ্ধিজীবীরা সরব হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে আমি এভাবে সরব হতে দেখিনি। আচ্ছা। বড় কোনো প্রোগ্রাম নেওয়া, বড় কোনো স্ট্যান্ড নেওয়া, এটা আমি দেখিনি। তার মানে আওয়ামী লীগের ওই সময়টাও মনে হয় একটু ইন্ডিয়া ঘেঁষা একটা প্রবণতা বোধহয় ছিল। ইন্ডিয়া ঘেঁষা প্রবণতা, মোটামুটি তারা মানে ভারতের বিরুদ্ধে বোধহয় এইভাবে তারা মানে এতটা সামনে যেতে চায়, এক্সট্রিম রোল প্লে করতে যায়নি আর কি। কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা কিন্তু এখানে হোল হার্টেডলি পার্টিসিপেট করেছে। যুদ্ধকে কেন্দ্র করে, যুদ্ধের যে নানা দিক, নানা বিষয়, এর উপরে একটা বই সম্পাদনা করেছিলেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী। আচ্ছা। তার সংগ্রাম ও সংহতি নামে একটা বই, গ্রন্থ সম্পাদনা করেছিলেন। এখানে বড় বড় লেখকদের লেখা এই যুদ্ধের উপরে, পাকিস্তানের উপরে, পাকিস্তানের পক্ষে লিখছেন। হ্যাঁ, পক্ষে। এবং তার মধ্যে কবির চৌধুরীর একটা আর্টিকেল ছিল খুব বড়। আচ্ছা। ওনার প্রবন্ধের নাম ছিল যুদ্ধ ও আমাদের চেতনা। আচ্ছা। বিশাল। তো এই বুদ্ধিজীবীরা কিন্তু কবির চৌধুরীর লেখাটা কি আপনার পাকিস্তানের পক্ষে? হ্যাঁ, এমন পক্ষে পড়লো, মানে এখনকার ছেলেবেলে পড়লে অবাক হয়ে যাবে। আচ্ছা, এগুলো কি আছে এখন মানে আমাদের? আমি জানি না ওই বইটা মুনীর চৌধুরী সম্পাদনা, মানে সংগ্রাম ও সংহতি আছে কিনা আমি জানি না, তবে এটা নানা বইয়ের আলোচনা আছে। আচ্ছা আচ্ছা। মুনীর চৌধুরীর প্রবন্ধেরও নানা বইতে আলোচনা আছে প্রবন্ধ নিয়ে। সংগ্রাম ও সংহতি, সংগ্রাম ও সংহতি, মুনীর চৌধুরীর সম্পাদনার গ্রন্থটার নাম সংগ্রাম ও সংহতি। আর কবি চৌধুরীর আর্টিকেলের নাম ছিল
যুদ্ধ আমাদের চেতনা। আচ্ছা, এখানে পুরোপুরি। তাছাড়া কবির চৌধুরী তো পাকিস্তানের যে প্রেসিডেন্ট আইয়ুব খান, তার যে ফ্রেন্ডস নট মাস্টার, এই বইটার অনুবাদ তো উনি করেছিলেন, জি, বাংলা একাডেমির প্রকাশ করেছিল। এছাড়া বুদ্ধিজীবীদের, টপ বুদ্ধিজীবীদের মধ্যে আবু হেনা মুস্তফা কামাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুব ট্যালেন্টেড প্রফেসর, আবু হেনা মুস্তফা কামাল, ওনার একটা প্রোগ্রাম ছিল যুদ্ধের উপর রেডিওতে। এর মানে ওই সময়টা দেশের মানুষ এই প্রোগ্রাম এর বাইরে কেউ থাকতো না, এই প্রোগ্রামটার অপেক্ষা করতো সবাই, এই যে কখন ওনার এই প্রোগ্রামটা আসবে। এত পাওয়ারফুল প্রোগ্রাম ছিল, খুবই সুন্দর প্রোগ্রাম আবু হেনা মুস্তফা কামালের। তারপরে কবি ফররুখ আহমদ সাহেবের একটা মানে প্রোগ্রাম ছিল, নিয়মিত প্রোগ্রাম ছিল। উনি পত্রিকাতেও নিয়মিত লিখতেন আর কি, পরবর্তীকালেও এই বিষয়ের উপরে। তো আর সুফিয়া কামালের কবিতা আছে, অনেক কবিতা আছে, শোনা যায় যে জিন্নাকে নিয়ে নাকি 12টি কবিতা আছে তার। হ্যাঁ, এই সময় মানে আমি এটা একজাক্ট নামগুলো সবার আমার মনে নাই, কিন্তু এই টপ কবির চৌধুরী সাহেবের মতো লোক, কবি শামসুর রহমান সাহেবের মতো লোক, বেগম সুফিয়া কামালের মতো লোক, এরা বিরাট একটা দল গোটা পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তখন পশ্চিম পাকিস্তান ছিল, সফর করেছিলেন। তারপরে আমাদের এখানে সফর করেছিলেন এখন মানুষকে বুস্ট আপ করার জন্য, মানুষকে যুদ্ধের পক্ষে, হ্যাঁ যুদ্ধের পক্ষে। তো এইভাবে গোটা দেশের মানুষের সম্পৃক্তি ছিল, এটার মানসিকভাবে, ফিজিক্যালি এবং মেন্টালি এর সঙ্গে সম্পৃক্ত ছিল যুদ্ধের সাথে। এবং নানা কাহিনী, নানা গল্প, কত যে লেখা হয়েছে এর উপরে। তো এটা এখনকার ছেলেপেলেরা মানে ওই অবস্থা সঙ্গে এখনকার মানে আমাদের এই নতুন প্রজন্মের চিন্তা মিলবে না, অথচ এটা ছিল বাস্তবতা। এখনো কিন্তু আমাদের যে যুব সমাজ, যে এখনকার যে জেনারেশন, এনারাও যে সবাই যে ইন্ডিয়ার সব কিছুর পক্ষে তা কিন্তু নয়। আপনার সাম্প্রতিক সময় একটি বিশ্বকাপ খেলা হলো, ক্রিকেট খেলা, এইখানে কিন্তু আমাদের প্রায় অনেকেই বলে থাকেন যে প্রায় 80% মানুষ কিন্তু এটা ইন্ডিয়ার বিপক্ষে অবস্থান গ্রহণ করছে সব সময় এটা। হ্যাঁ, তো এখনো যে সবাই যে মানে ইন্ডিয়ার পক্ষে বা একদম মানে তারা যা করবে তার সেটাকে মেনে নেবে এই দেশের মানুষ, সেটা কিন্তু এখনো কিন্তু মেনে নেয় না। তখনকার প্রেক্ষাপটে হয়তো যুদ্ধের কারণে আপনারা একটি প্রেক্ষাপটে ছিল, কিন্তু এখনো কিন্তু এন্টি ইন্ডিয়ান মনোভাবটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই দেশে কিন্তু আছে, এবং সেটা খুবই বাস্তব, এবং তাদের অ্যাক্টিভিটিসের কারণেই কিন্তু এই বিরোধিতাটা আসলে এটা ইনহেরিট করছে আমাদের দেশের মানুষ, সে ব্রিটিশ আমল থেকে ইনহেরিট করছে সেটা। মাঝখানে পাকিস্তান আমলে কিছুটা সাবসাইড করেছিল এটা, তার কারণ হলো যে 1947 সাল পর্যন্ত আমাদের বুদ্ধিজীবী এবং লেখকরা জাতীয় চেতনার উপরে যেভাবে লিখেছেন, গল্প, প্রবন্ধ, কবিতা লিখেছেন, কিন্তু 47-এর পরে এটা একদমই বন্ধ হয়ে গেল। তখন এখানে বাম ধারাটা, মানে মুসলিম জাতীয় চেতনা, হ্যাঁ মুসলিম জাতীয় চেতনাটা যেটা আফল করেছিল সেই সময়, কিন্তু এটা 47-এর পরে সেকুলারিজম যেন নতুন করে হঠাৎ আমাদের মধ্যে কোত্থেকে ঝড়ের মতো আসলো। সেকুলারিজম আর সোশ্যালিজমের একটা প্রভাব ছিল, এই যে বাম ধারাটাই বিশেষ করে মানে ইয়াতে ওই কাগজে, খবরের কাগজ এবং ইয়াতে কালচারাল ইয়াতে এদের প্রভাব বেশি ছিল। ওই যে ওই লাল বই, হ্যাঁ যেটার কথা আপনি বলছিলেন, ওরে ফলো আপ আর কি। হ্যাঁ, রাইট। তো এরপরেও মানে এই যুদ্ধটা একটা জাতীয়তাবোধকে নতুনভাবে জাগ্রত করেছিল আমাদের গোটা পাকিস্তান মুসলমানদেরকে। তো এই 65 ওয়ারের পরে, অল্প পরেই 66-এ যে 6 দফার বিষয়টা, 6 দফাটা আসার প্রেক্ষাপটটা আসলে এটা 6 দফাটা তখনকার ইস্ট পাকিস্তান যেটা বাংলাদেশ, এখান থেকে ঘোষিত হয়নি, ঘোষিত হয়েছে সম্ভবত লাহোর থেকে।
তখন আইয়ুব খান মানে তার বিরোধী মনোভাবকে ডাইভার্ট করার জন্য একটা বিকল্প একটা অ্যাভিনিউ খুলেছিলেন উনি। যেভাবে মানে প্রচার পেল 6 দফা সরকারি পত্রিকাগুলোতে এবং পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে যেভাবে প্রচার পেল, যে কভারেজ পেল, এই কভারেজ এসব দেখে অনেকেই বলেছেন যে এটা আসলে সরকারের প্যাট্রোনাইজেশন আছে, এটাকে ওপিনিয়ন ডাইভার্ট করার জন্য। মানে আইয়ুব খান তো এক ধরনের স্বৈরা শাসকি ছিলেন, তো তিনি যখন স্পেস দিচ্ছেন এই বিষয়গুলোতে, তখন এখানে একটা মানে এক ধরনের তার একটা ইন্ধনের একটা গন্ধ কিন্তু পাওয়া যায় মনে হয়। যে আন্দোলনটা মানে 65-এর ওয়ারের পরে মানে যে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলনটা, মানে প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে কপ গঠিত হয়েছিল, কম্বাইন্ড অপোজিশন পার্টি। এর মধ্যে সবাই ছিল, জামাত ছিল, আওয়ামী লীগ ছিল, তখনকার এনডিএফ ছিল, প্রায় সব দলই ছিল। এনডিএফ তো হ্যাঁ, এনডিএফ সবাই ছিল। কিন্তু পরে 6 দফা ঘোষিত হওয়ার পরে আওয়ামী লীগ মানে যখন পিডিএম গঠন হলো, এই কপের পরে গণতান্ত্রিক আন্দোলন হিসাবে গঠিত হলো আইয়ুব খানের এই সরকারি ইয়ার বিরুদ্ধে, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট। তখন আওয়ামী লীগ 2 ভাগ, এক ভাগ শেখ মুজিবের নেতৃত্বে দেন, তখন শেখ মুজিব কিন্তু জেলে ওই ইয়ার সময়ে। এই পিডিএম যখন আন্দোলন শুরু করে তখন উনি জেলে ওই আগরতলা গেছে। তখন আওয়ামী লীগ 2 ভাগ হয়ে গেল, একটা ভাগ বাইরে থাকলো, আর একটা ভাগ আব্দুল সালাম, অ্যাডভোকেট আব্দুল সালাম এবং আরও আওয়ামী লীগ নেতা তর্কবাগীশ ছিলেন, এদের নেতৃত্বে মানে পিডিএমে যোগ দিলেন। আচ্ছা, তো এইভাবে এই আন্দোলনটা চললো। তো আগরতলা মামলায় এই মানে 6 দফার পরে আগরতলা মামলাটা হলো। আগরতলা মামলাটা 6 দফার কারণ থেকে হয়েছে না আরও কোনো কারণ আছে, এ নিয়ে দ্বিমত আছে আর কি। অনেকে বলেন যে 65 থেকেই একটা গোপন সেল বাংলাদেশে স্বাধীনতার জন্য কাজ করত। আব্দুর রাজ্জাক, কমরুদ্দিন আহমদ, কমরুদ্দিনের কাছে যেত এরা, এই গ্রুপটা জানতেন। এখন এই যে গ্রুপটা কাজ করত, সে গ্রুপের সঙ্গে শেখ মুজিব জড়িত ছিলেন এমন কোনো মানে প্রমাণ কোথাও নাই এখনো। শেখ মুজিবের অজ্ঞাতে কিন্তু এসব হয়েছে। আচ্ছা, এখন আগরতলা মামলা কীভাবে ইনিশিয়েট হলো এটা আমি জানি না। এটা মনে হয়েছে এটা পলিটিক্যাল কেস। আচ্ছা, কিন্তু সরকার বলেছে এটা ক্রিমিনাল কেস, এটা হলো রাষ্ট্রদ্রোহিতা। কিন্তু সাধারণভাবে এটাকে পলিটিক্যাল কেস বলে মনে করা হয়েছে। তো শেখ মুজিব যে কনফেশন করেছিলেন আদালতে, সে কনফেশনে বলেছে যে না, আমি ছাত্র জীবন থেকে পাকিস্তান মুভমেন্টের সঙ্গে আছি, আমি পাকিস্তানের জন্য ছাত্র জীবনকে কুরবানি করেছি, লেখাপড়া নষ্ট করেছি এই পাকিস্তানের জন্য, আমি এই দেশের বিরুদ্ধে আমি করতে পারি না, এই ধরনের বিদ্রোহ করতে পারি না। আমি এটা আদালতে মানে শপথ সহ কনফেশন ওনার এটা। আচ্ছা, তা আমি এটাকে বিশ্বাস করি যে শেখ মুজিব আগরতলা ষড়যন্ত্রের সাথে ছিলেন না। কিন্তু পরবর্তীকালে বলা হয়েছে, করা হয়েছে যে না, আগরতলা মামলা সত্য। যখন দেশ স্বাধীন হলো তখন বলা হলো যে আগরতলা মামলা সত্য, ক্রেডিট নেওয়ার জন্য। হ্যাঁ, ক্রেডিট নেওয়ার জন্য সত্য ছিল। কিন্তু আমি এখনও মনে করি যে আগরতলা কেসে শেখ মুজিব আর কেউ ছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু শেখ মুজিব জড়িত ছিলেন বলে আমি মনে করি না। উনি ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন বলে মনে করি না। এর নানা প্রমাণ পরে পাওয়া গেছে। তো যাই হোক, উনি যদি এটাকে করেও থাকেন, করেছেন, সবাই করেছে, উনি হয়তো এর প্রতিবাদ করেননি। রাইট, এরকম হতে পারে। কিন্তু উনি তো আদালতে তো বলেছেন যে আমি এর সাথে জড়িত না, একদমই উনি শপথ করে বলেছেন, উনি বলেছেন যে আমি এর সঙ্গে জড়িত ছিলেন। আমি পাকিস্তান মুভমেন্টের লোক, আমি পাকিস্তান আমি সৃষ্টি করেছি। রাইট,
আমি এর সঙ্গে ছিলাম, আমি থাকতে পারি না। এরপরে এই আগরতলা কেসের সময়ে আওয়ামী লীগের অবস্থা এতই খারাপ আমরা দেখেছি। আমি তখন রাজশাহীতে, তখন রাজশাহীতে কামরুজ্জামান ছিল সেক্রেটারি জেনারেল। আমার যতদূর মনে পড়ছে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল যখন কামরুজ্জামান, ওই যে জেল হত্যার চারজনের একজন কামরুজ্জামান, রাজশাহী বাড়ি ওনার। আমরা ওখানে তখন ছাত্র, আমরা তখন দেখেছি যে কিংবা ছাত্র তো শেষ হয়েছে, আমরা দেখেছি যে ওনার আওয়ামী লীগের বৈঠক, আওয়ামী লীগের একটা মিটিং করার জন্য উনি 4 জন লোক ওনার বৈঠকখানা পাইতেন না। না মনে হলো নাই, আওয়ামী লীগ নাই, দেশটাকে মানে কোথাও উধাও হয়ে গেছে, নাই আওয়ামী লীগ কোথাও। এই সময় আওয়ামী লীগের পতাকা উত্তোলন করেছিলেন আমেনা বেগম। আচ্ছা, এই আমেনা বেগম গোটা বাংলাদেশ ঘুরেছেন এই ভাঙ্গা আওয়ামী লীগকে মানে আবার উদ্বুদ্ধ করার জন্য, জাগিয়ে তোলার জন্য আমেনা বেগম করেছেন। কিন্তু সে আমেনা বেগম কিন্তু পরে আওয়ামী লীগের আর কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না, এবং ইতিহাসে এখনো পাওয়া যায় না, তাকে খুব বেশি পাওয়া যায় না। অথচ এনার স্যাক্রিফাইসটা সেই সময়ে কেউ ছিল না, তখন উনি ছিলেন। কিন্তু সবাই যখন আসলো তখন উনি নাই। এটা আওয়ামী লীগের আন্দোলনে এটা একটা ট্র্যাজেডিক দিক যে তারা এরকম বহু ত্যাগী নেতাকে তারা রাখতে পারেনি বা থাকেননি। আমেনা বেগমের পরিচয়টা কি ছিল? আমেনা বেগম আমি ঠিক বলতে পারবো না, এটা আমার ঠিক ওনার লাইফটা আমি পড়ি, মানে একজন নেত্রী ছিলেন, আওয়ামী লীগ পলিটিক্যাল নেত্রী আর কি। তো আওয়ামী লীগের সে ভাষা নিয়ে তো তাই, ভাষা নিয়ে আওয়ামী লীগের মানে গোড়াপত্তনকারী প্রতিষ্ঠাতা, তো উনি তো আওয়ামী লীগে থাকতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন 6 দফা মুভমেন্ট বাংলাদেশে যে মানে তার যে 6টা ধারা, এটাতে যে রূপরেখা আসে, 6 টাকার ভিত্তিতে কনস্টিটিউশন গঠন হলে যে রূপরেখা আসে, তাতে মনে হয় যে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান একটা ফেডারেল স্টেট হবে। এখানে কিছু ডিফেন্স, পররাষ্ট্র এছাড়া সবগুলো আলাদা হবে, স্বায়ত্তশাসিত হবে। হ্যাঁ, এইরকম একটা ডিমান্ড সেখানে ছিল আর কি। এখন এটা মানে এটা অর্জনের জন্য ছিল না জনমত গঠনের ছিল, এই নিয়ে দ্বিমত আছে। আমার কাছে এখনও মনে হয় যে এটা এই যে এটা মানে এই কথাগুলো ক্যাচি কথা, মানুষ এগুলো কথা পছন্দ করে, নিজের স্বার্থের কথা, নিজের অঞ্চলের স্বার্থের কথা মানুষ পছন্দ করে। তো এখানে এমন সব কথা বলা হয়েছে যেটা মানুষ অ্যাকসেপ্ট করবে, এবং তার পলিটিক্যাল মানে এর ফলে যে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল গেইন করবে, সবকে ছাড়ায় সামনে চলে যাবে, তাই ঘটেছে। তো এখন এটা আসলে অর্জন করার জন্যই, সিনসিয়ারলি অর্জন করার জন্য হয়েছিল না রাজনৈতিক একটা স্লোগান হিসাবে হয়েছিল, এ নিয়ে ফাইনালি কথা বলতে পারবো না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এর মধ্যে পলিটিক্যাল স্লোগানটাই মুখ্য ছিল, যে এর দ্বারা পলিটিক্যালি গেইন করা, হ্যাঁ, মুখরোচক কিছু, এবং তাই হয়েছে কথা, যেটা মানুষকে ক্যাচ করে। তাই হয়েছে, গোটা বাঙালি সেন্টিমেন্ট কোনি মানে হাত করতে পারছে এর দ্বারা। তো এই সময়ে 65-69 যে আন্দোলনটা হলো, গণ অভ্যুত্থান, যেটাকে বলা হয়, অভ্যুত্থানটা যে হলো, গণ অভ্যুত্থান, এটা কি গণ অভ্যুত্থান? এখনকার গণ অভ্যুত্থান বলতে তো মানে এখনকার পরিস্থিতি তখনকার পরিস্থিতি মিলানো খুব কঠিন, কারণ সেখানে এখন যে অপোজিশনের উপরে রিপ্রেশন চলে, তখন এটা কল্পনা করা যেত না। রাজনীতিকদেরকে যে রিমান্ডে নেবে, এটা কল্পনা করা যেত না। রাজনীতিকদেরকে যে জেলে রেখে কষ্ট দেবে, এটাও কল্পনা করা যেত না। এটা আর কেউ সব বাদ দিলাম, শেখ মুজিবের যে 2টা বই আছে, একটা বই উনি এই জেল জীবনের উপরে আছে, ওখানে দেখলে বোঝা যায় যে কত স্বাধীন, কত অনাড়ভাবে ওনারা আছে।
কিন্তু এই দৃশ্য এখন আর নাই, এখন নাই। এবং এটা কিন্তু মানে খুব একটা দূরের ঘটনা না, ধরেন আপনি এটা 2000 সালের আগেই ছিল না। এটা মেইনলি হচ্ছে 2006-এর পর থেকে এই অনাচারটা শুরু হয়ে গেছে। পলিটিক্যাল পার্সনদেরকে আপনার এইভাবে জেল, রিমান্ড এবং নানানভাবে কষ্ট দেওয়ার যে সংস্কৃতি, এটা কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু তো এটা আমাদের মানে 69-এর যে গণ অভ্যুত্থান, সেটা এক হলো পিডিএমের আন্দোলনের কথা বলেছে। পিডিএমের আন্দোলনটা চলে আসলো, আওয়ামী লীগ দুই ভাগ, এক ভাগ পিডিএমে থাকলো আর এক ভাগ থাকলো না। কিন্তু একটা পর্যায়ে এসে 69-এর শেষ অথবা 69-এর শুরুতে এখানে রাজনীতিকরা মনে করলেন যে আমাদেরকে আন্দোলনকে আরও জোরদার করার জন্য আরও আমার সংঘবদ্ধ হওয়া দরকার। তখন সম্ভবত নুরুল আমিন সাহেবের বাসায়, কার বাসায় যেন একটা ধানমন্ডিতে একটা মিটিং হলো। সে মিটিংয়ে আওয়ামী লীগ দুই পক্ষই যোগ দিল। শেখ মুজিব তো নাই জেলে, দুই পক্ষই যোগ দিল এবং এর সঙ্গে অন্যান্য দল, জামাত, তারপরে নিজাম ইসলাম পার্টি, তারপর এনডিএফ, তারপর ইত্যাদি সবাই, কাউন্সিল মুসলিম লীগ বোধহয়, সম্ভবত কাউন্সিল মুসলিম লীগ ছিল, এরা সবাই মিলে গঠন করলো ডাক, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি। তো এটাই আসলে আন্দোলনটাকে সামনে নিয়ে আসলো। 11 দফা তো অনেক পরে আসছে, অনেক পরে আসছে। যখন এরা মাঠটা প্রস্তুত হয়ে গেল, মানে তখন 11 দফা আন্দোলন ছাত্রদের আসলো, এর সঙ্গে যোগ হলো। এবং আর ছাত্ররা আসলে আন্দোলনে সবসময় ভালো করে, কারণ ছাত্রদের পিছু টান কম। ছাত্রদের পিছু টান কম আছে, এরা যে কোনো স্যাক্রিফাইস করতে পারে। ততএব আমরা তখন যে আন্দোলন দেখেছি ছাত্রদের, এইরকমই আন্দোলন। এখানে যারা ছাত্র ছিলেন, যে তোফায়েল আহমদ, আসম আব্দুর রব, নূরে আলম সিদ্দিকী, তারপরে হলো বিএনপিতে যোগ দিলেন, ওনার নাম কি, শাহজাহান সিরাজ। এরা মানে যে কোনো পলিটিক্যাল পার্টির নেতার চেয়ে পপুলার ছিলেন এদের আন্দোলনের গতি এবং স্পিডের কারণে। আর ছাত্ররা তো ওই বললাম পিছু টান নাই, এরা মাঠ দখলের জন্য এটাকে পলিটিশিয়ানরা সবসময় তাদেরকে ইউজ করে আসছে। আইয়ুব খান আসলে মিলিটারির লোক, তো এরা এখনকার রাজনীতিদের মতো এরকম না যে আমি এই গালি দিল, অমুক গালি দিল, এই গালি দিল, সব গালি আমার চামড়া এত পুরু, এই গালিগুলো আমার চামড়ায় টাচই করে না। এই মিলিটারি থেকে আসা, আমি অন্তত আইয়ুব খানের জন্য বলতে পারি, উনি এই জিনিসগুলো বোধহয় পছন্দ করতেন না। এই জন্য যখন সমালোচনাটা তীব্র হলো, তখন উনি মানে আপোষের জন্য কি করা যাবে, সংবিধান কিভাবে করা যাবে, গোলটেবিল বৈঠক ডাকলেন। হ্যাঁ, 60 তারিখটা আমার একজ্যাক্ট মনে নাই, 69-এই হবে, ডাকের পরেই এটা হলো আর কি। তখন ডাক গঠন হয়েছিল 8টা দল নিয়ে। তো যখন আইয়ুব খান এই প্রস্তাবটা দিল যে গোল টেবিলের, তখন ডাকের পক্ষ থেকে এবং আন্দোলনের পক্ষ থেকে, যার সঙ্গে ছাত্ররাও সামিল ছিল, বলা হলো যে শেখ মুজিব যদি মুক্তি দেওয়া নয় তাহলে আমরা গোল টেবিলে যাব না। এটা শর্ত দিল যে শেখ মুজিবকে মুক্তি দিতে হবে। আচ্ছা, শেখ মুজিবকে সহ আমরা গোল টেবিলে যাব। হ্যাঁ, শেখ মুজিবকে মুক্তি দেওয়া হলো, প্যারোলে মুক্তি দেওয়া হলো। শেখ মুজিব, তারপরে এই সহ 8টা দলের প্রতিনিধিরা পশ্চিম পাকিস্তানে বা তখনকার পশ্চিম পাকিস্তানে গেলেন। তো এই সময় যে কি বলা হবে আইয়ুব খানকে, কোন দাবির উপরে আমরা স্টিক করব, তখন আমি অনেকে কথা বলেছিলেন মিটিংয়ে, গোলটেবিল মানে ডাকের মিটিং, যে ফর্মাল মিটিং, সেখানে
শেখ মুজিব ও ছিলেন। এই ফর্মাল মিটিংয়ে এই আলোচনাটা যে আমরা আইয়ুব খানকে উনি ডাকছেন, আমরা কি বলবো, এক কথা হওয়া দরকার। এক কথা হলে সেটা শক্তি পাবে, আমরা সেটা অর্জনও করতে পারবো। তো বিশেষ করে মৌলানা মওদুদী এই মিটিংয়ে ছিলেন, সবাই ছিলেন এবং সবাইকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনারা যদি মানে ফল চান তাহলে এক কথা বলতে হবে। আচ্ছা, যদি এখানে আমরা দুই রকম কথা বলি, আইয়ুব খান এর সুযোগ গ্রহণ, আইয়ুব খানের সুযোগ গ্রহণ করবে যে এরাই তো একমত হয়নি, আমি কে দেব একমত। তো এই অবস্থায় গোলটেবিলে যাওয়ার পরে, গোলটেবিলে আমরা তখন ছাত্রত্ব গেছে, তখন ছাত্রত্ব গেছে। এখন আমি সাংবাদিকতার ইয়েতে প্রস্তুত হচ্ছি আর কি, ফুল টাইম সাংবাদিকতার জন্য আমি তৈরি হচ্ছি আর কি। তো সেই মিটিংয়ে নওয়াবজাদা নাসরুল্লাহ খান এই 8 দলের মানে ডাকের পক্ষ থেকে, 8 দলের পক্ষ থেকে উনি 8 দলের যে দফাগুলো ছিল এটা উনি পেশ করলেন আইয়ুব খানের কাছে, যে আমরা মানে নির্বাচন, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, আর একটা হলো কি জানা ছিল, মানে মূল দাবিটা ছিল। তো নসরুল্লাহ খান এই 8 দলের পক্ষ মানে ডাকের পক্ষ থেকে, 8 দলের পক্ষ থেকে উনি বক্তৃতা করলেন এবং ওখানে ডাকের এই ডিমান্ডটা পেশ করলেন। এবারে এবং 8 দলের অন্যান্য নেতাও, যেহেতু ওনার সবার পক্ষ থেকে উনি বলেছেন। এরপরে শেখ মুজিব যখন উনি কথা বললেন, তখন উনি একদম উল্টো প্রান্তে চলে গেলেন, এই নবাব নসরুল্লাহর কথার উল্টো চলে গেলেন। ওনারা 8 দফা ডাকের দফাটা পেশ করেছেন ওখানে, অ্যাগ্রিড যে দফাটা, যেটা ডিমান্ড আইয়ুব খানের কাছে, সেটা পেশ করেছেন নওয়াবজাদা নাসরুল্লাহ খান। আর শেখ মুজিব বক্তৃতায় বললেন 6 দফা। ওই যে 6 দফা আগে পেশ করছিলেন, এই 6 দফার ভিত্তিতে সংবিধান হতে হবে। আচ্ছা, তো যাক, আইয়ুব খান এরপর একদিন না দুদিন পরে আইয়ুব খান এটা ডিমান্ডটা মেনে নিলেন, নির্বাচনের ডিমান্ড মেনে নিলেন। আর একটা কি যেন ডিমান্ড, মূল ডিমান্ড ছিল। এইখানেই পশ্চিম পাকিস্তানে থাকতেই শেখ মুজিব বক্তব্য দিচ্ছেন যে সব গাদ্দার, এই গাদ্দারদের জন্যই আমার 6 দফাটা এখানে অ্যাকসেপ্ট করানো গেল না। না, তো ওই যে ওই মিটিং এর আগে তো সবাই মানে একটু পরামর্শ করেছিলেন যে আমরা একই কথা বলবো, কিন্তু মিটিং এ যখন পেশ করা হলো তখন উল্টো হয়ে গেল, ডিভিশন হয়ে গেল, ডিভিশন হয়ে গেল। কারণ পিডিএম এর নওয়াবজাদা নাসরুল্লাহ আওয়ামী লীগের, কিন্তু উনি অল পাকিস্তান আওয়ামী লীগের উনি প্রেসিডেন্ট। আচ্ছা, যাক, এরপরে মানে শেখ মুজিব তো ওইখান থেকে ডিসকর্ডটা শুরু, এখান থেকে যে ডিভিশনটা, সব দল একদিকে, শেখ মুজিব একা একদিকে গেলেন, একা একদিকে গেলেন, আর সবাই আর একদিকে। এই যে ডিসকর্ডে যে লাইন অফ ডিভিশন যেটা হয়ে গেল, এই লাইন অফ ডিভিশন কিন্তু আর জোড়া লাগেনি। উনি ওখান থেকেই পশ্চিম পাকিস্তান থেকেই বললেন যে সব গাদ্দার, এদের জন্য আমাদের বাংলার স্বার্থটা হাসিল করা গেল, ঠিক এইরকম কথা বলে, একজ্যাক্ট কথাটা আমার মনে নেই। তো ওই কথাটা এরকমই যে এদের কারণে আমাদের 6 দফা অ্যাকসেপ্ট হলো না। তারপরে অবস্থা এমন দাঁড়ালো যে এই 8 দলের লোকরা ঢাকা বিমানবন্দরে নামতে পারবে কিনা, এইটা প্রশ্ন দেখা যায়। এমনিতে তো মাঠ আগে থেকে তৈরি হয়েই আছে, এখানে তো মাঠ তৈরি হয়ে গেল যে এরা সব গাদ্দারি করছে এবং 6 দফার ব্যাপারে আগে থেকেই একটা ধারণা এখানে এস্টাবলিশড। তো এখন এটা যে তারা নামতে পারবে কিনা। তো এই মিটিংয়ে তো গোলাম আজম সাহেব, আব্দুর রহিম সাহেবও ছিলেন, জামাতের মৌলানা মওদুদী সাহেবও ছিলেন, আর কে ছিলেন তো ফাইল আহমদ সাহেব বোধহয় ছিলেন, অন্যান্য দলের এরকম সবাই ছিল আর কি, সবাই ছিল। তো যাই হোক, এরপরে নির্বাচন 1 জানুয়ারি
না, তো এরপরে মানে আন্দোলনটা আরও বেগবান হলো মানে আন্দোলনটা মানে একদিন তো শেখ মুজিব জেলের ভিতরে ছিল, আওয়ামী লীগ আন্দোলন করেছে এদের সঙ্গে থেকে। শেখ মুজিব বের হওয়ার পরে আর ওই পিডিএম ডাকটাকে কিচ্ছু না, সব বাতিল করে ওনারা একাই আন্দোলন শুরু করলেন। আমার মনে আছে আমি তখন সংগ্রামে চাকরি করি, ঢাকায় এসছি আর কি, আসার কথা একটু বলবো। তো তখন নিউ মার্কেটে মানে পাকিস্তান থেকে ফেরার পরে প্রথম বোধহয় একটা মিটিং নিউ মার্কেটের কোন জায়গায়, নিউ মার্কেট এলাকার কোন জায়গায় একটা মিটিং ডাকলো। সেখানে এই ডাকের নেতারা ছিলেন, এখানে গোলাম আজম সাহেব ছিলেন, আব্দুর রহিম সাহেবরাও ছিলেন। মিটিং ডাকা হলো, সে মিটিংটা পণ্ড করে দিল আওয়ামী লীগ। মিটিং পণ্ড করে দিল, হলো না। তার মানে এরা আগে থেকেই কিছুটা এক্সট্রিম। তো মিটিংটা পণ্ড মানে কি বলে যে এরা এদের রাজনীতি করা মানে মানে দেশের জনগণের বিরুদ্ধে গেছে, এরা জনগণের শত্রুতে পরিণত হচ্ছে। ঠিক সেন্টিমেন্টটা এইরকম একটা তৈরি হয়ে গেছিল তখন। তো এরপরে আন্দোলনটা যখন এই অবস্থা আরো মানে খুব খুব মোমেন্টাম পেল, তখন তো আইয়ুব খান ওই এহিয়া খানকে ক্ষমতা দিয়ে উনি সরে গেলেন। শহীদ হলো। এহিয়া খান এসে নির্বাচন দিলেন, 70 সালের নির্বাচনটা ঘোষণা করলেন। আচ্ছা। তো এবং 1 জানুয়ারি থেকে মার্শাল ল উইথড্র হলো 1 জানুয়ারিতে মার্শাল উইথড্র হবে এবং মানে রাজনীতিকরা ফ্রিলি মিটিং মিছিল সব করতে পারবে নির্বাচনের জন্য। তো এই সময় প্রথম মিটিংটা করলেন হলো খান আতাউর রহমান, তার যে এনডিএফের ব্যানারে না, আমার খুব মনে নাই, তবে এনডিএফে ছিলেন উনি। তো এনডিএফের ব্যানারেই হবে উনি। ওনাদের মিটিংটা প্রথম মিটিংটা যদ্দূর মনে পড়ে, ওনাদের প্রথম মিটিং ছিল 1 জানুয়ারি 1970, মার্শাল ল উইথড্র হওয়ার সঙ্গে সঙ্গে। তো মিটিং করলেন, আর জামাতের মিটিংয়ের তারিখটা ছিল 18 জানুয়ারি। আচ্ছা। তো জামাতের মিটিং খুব উৎসাহ, জামাতের লোকদের দারুণ উৎসাহ চতুর্দিকে। আর আমাদের পত্রিকা তখন বের হয়ে গেছে 17 জানুয়ারিতে, সংগ্রাম বের হয়ে আসছে। সংগ্রাম হচ্ছে 17 জানুয়ারি। খুব উৎসাহ উদ্দীপনা, মিটিং পল্টনে মিটিং শুরু হয়ে গেল। শুরু হবার কিছুক্ষণের মধ্যেই মিটিং শুরু হবার খুব কি 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম হবে, একজাক্ট মনে নেই। পরেই মিটিংটা ওই আওয়ামী লীগের চতুর্দিক থেকে, ওই স্টেডিয়ামের উপর থেকে ইট ফেলা, তারপর বাইরে থেকে এইভাবে চতুর্দিক থেকে আক্রমণ হলো মিটিংয়ে। ক্যাজুয়ালিটি হয়ে মানে আহত অনেক হয়েছে। তো আমি তখন চাকরি করি, আমি তখন এই যে আগে যেটা টেলিভিশন সেন্টার ছিল যেটা, ওর নিচে আমি আমার আরেকজন সহকারী সম্পাদক কিসমতি সাহেব দাঁড়ায় ছিলাম, মিটিংটা শুনছিলাম। মারামারি শুরু হলো। তারপরে ওইখানে পল্টনে একটা মসজিদ আছে, সব আহতদেরকে মসজিদে নিয়ে যাওয়া হলো। নেতারা অনেকে মসজিদে আশ্রয় নিল। তো মৌলানা মওদুদী আর মিটিংয়ে আসেননি। উনি কি ঢাকায় আসছিলেন, কিন্তু মিটিংয়ে উনি বুঝতে পারেননি। তো এই তো শুরু হলো। একটা হলো মানে ডাকের মানে ডাইরেক্ট অ্যাকশন, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটির মাধ্যমে এবং 11 দফার সব মিলিত আন্দোলনে কিন্তু উনি শেখ মুজিব বের হলেন জেল থেকে বের হয়ে, কিন্তু ওই ইয়াতে গেলেন, গোলটেবিলে গেলেন, গোলটেবিলে ডিভাইড হয়ে গেল। ওখান থেকেই শুরু হলো ডিভিশনটা শুরু হলো। এরপরে আর কারো মিটিং করার ইয়া নাই, উনি সব করবেন। হ্যাঁ, এখন দেশ বলতে গেলে মানে আওয়ামী লীগের দখলে চলে গেল। ওই মিটিং কেউ কোনো করতে পারে না, এই অবস্থা হলো। তাদের ইয়েটা কি ছিল যে ওই যে 8 দফা এবং 6 দফার মধ্যে যে ডিফারেন্সটা,
এটাই কি ওই গন্ডগোলের মূল মানে কারণ? এটা বলা হইতো, এটা বলার কথা। এটা হলো মানে দৃশ্যমান কারণ। আচ্ছা আচ্ছা। কিন্তু ইনার কারণ হলো যে সাফল্যটা একটা ঘরে নিয়ে যাওয়া। একটা ঘরে নিয়ে যাওয়া। তখন কি ইন্ডিয়া কি ভেতর থেকে কলকাঠি নাড়ছিল বলে মনে হয় আপনার? এটা আমার মনে হয় না। ইন্ডিয়া তো এমনি সিম্প্যাথি থাকবে যে বাংলাদেশে যে কোনো ডিভিশন, যে কোনো অনৈক্যের পক্ষে তারা। অনৈক্যের পক্ষে, এটা স্বাভাবিক। এটা কিন্তু অস্বাভাবিক না তাদের জন্য, অনৈক্যের পক্ষে তারা। এই মানে নির্বাচনের কাজ শুরু হলো। তো সরকার একটা এলএফও দিয়েছিলেন, লিগাল ফ্রেমওয়ার্ক 5 দফা। এর ভিত্তিতেই কিন্তু নির্বাচনটা হচ্ছে। আগে নির্বাচন হওয়ার আগে রাজনীতিকদের কাছে এটা পেশ করা হচ্ছে যে আপনারা যদি অ্যাকসেপ্ট করেন তাহলে নির্বাচন, এর ভিত্তিতে সংবিধান হবে, নির্বাচনও তাহলে হবে। এটাতে সবাই রাজনীতিকরা অ্যাকসেপ্ট করেন, বিরোধিতা করলে তো আবার নির্বাচন হবে না, তো অ্যাকসেপ্ট করে। কিন্তু এলএফওটা পরে আর কার্যকরী থাকেনি। আচ্ছা যাক, তো এরপরে কিছু মানে অনেকগুলো ঘটনা আমার স্মৃতিতে আছে যে মানে যখন এই আন্দোলন শুরু হলো, নির্বাচনের যে কাজ মানে কার্যক্রম শুরু হলো, তখন চীনপন্থী গ্রুপ এরা নির্বাচন বর্জন করলো। আচ্ছা, নির্বাচন ভোটের আগে ভাত চাই, ভোটের আগে ভাত চাই, ওই যে কমিউনিজমের যে স্লোগান। তো এর সাথে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আর একটা আমি একটা সংকলন পড়েছি, ভাসানীপন্থী কারো সম্পাদনায় এই সংকলনটা তৈরি হয়েছিল। অনেক আর্টিকেল আছে, তার মধ্যে প্রথম আর্টিকেলটা হলো জাদু মিয়ার। জাদু মানে মশিউর রহমান, জি, এই মানে চীনপন্থী ন্যাপের একজন বড় নেতা। এই জাদু মিয়ার লেখা একটা প্রবন্ধ আছে। এই প্রবন্ধটার মধ্যে অনেকগুলো কথা আছে যে কথাগুলো খুবই চাঞ্চল্যকর। এই মিটিং, নির্বাচন, এইসব নিয়ে আর কি। তো আমি এই আর্টিকেলটা পড়েছি। বইটা আমার কাছে নাই, বইটা আমি একজনের কাছ থেকে নিয়ে পড়েছিলাম। তারপর আমার বই যে লিখেছি সে বইতে আমি এটাকে কোট করেছি, কিছু কিছু জায়গায় কোট করেছি। তো এইখানে মানে জাদু মিয়া লিখতেছেন যে তখন ভাসানী ছিলেন হলো ইয়াতে, মানে বাহাদুরাবাদের পাশে কোন এলাকায় ভাসানী তার সাঙ্গপাঙ্গ, তার অনুসারী নিয়ে স্টে করছিলেন, জাদুময় ছিলেন সেখানে। তো হঠাৎ ভাসানী বললেন যে একজন মেহমান আসবে, তোমরা ইয়া করো, মানে একটু অ্যারেঞ্জ করো। তো মেহমান ট্রেনে আসবে। তো মেহমান ট্রেন থেকে নামলো, নামার পরে মেহমান আসার পরে ভাসানী বললেন যে তোমরা সব ওনার যা লোকজন সরায় দিলেন। তারপরে উনি একা তার সাথে কথা বললেন। সেই মেহমানটাকে? সেই মেহমানটা হলো মেজর কমল। আচ্ছা, মেজর কমলটা হলো জিয়াউর রহমান। জি। তখন উনি পাকিস্তান আর্মি ইন্টেলিজেন্সের একজন ডার্ক সাইট অফিসার, মানে ডিজিএফআই যেটাকে বলে এখন। তখন ঠিক জানি না ডিজিএফআই এর কম্পোজিশন তো আলাদা এখন, যেমন এটা দেশ রক্ষা দপ্তরের অধীনে। আচ্ছা, কিন্তু আর্মি ইন্টেলিজেন্স, আর্মির অধীনেও ইন্টেলিজেন্স থাকতে পারে। হ্যাঁ। তো আমি যারা আর্মি ইন্টেলিজেন্সের, উনি মেজর কমল আর্মি ইন্টেলিজেন্সের একজন অফিসার, খুব প্রতিভাবান অফিসার। তো জাদু মিয়ার তো এই প্রবন্ধে অনেক দিন আগে পড়া, আমার এটা অনেক দিন আগে পড়েছি। তো সেই জাদু মিয়া যখন মেজর কমল চলে গেলেন, উনি কথা বলেই উনি চলে গেছেন। তখন মশিউর রহমান সাহেব এসে, মশিউর রহমান তার অভিজ্ঞতায় বলতেছে যে আমরা পরে হুজুরের কাছে শুনলাম যে নির্বাচন হবে না, নির্বাচন করা যাবে না।
এখন তোমরা আন্দোলন শুরু করো, ভোটের আগে ভাত চাই। ভোটের আগে ভাত চাই আন্দোলন, এটা হলো ইয়ে আর কি, মানে ইনার স্টোরি। এটা জাদু মিয়ার বক্তব্য এখানে। তার মানে ভাসানীও সেই দিকে যোগ দিয়ে দিলেন। হ্যাঁ, যে ভোটের আগে ভাত চাওয়ার আন্দোলন। ভোটের আগে ভাত চাই। তো উনি আর একটা, যখন মুক্তিযুদ্ধের সময়ে একটা পর্যায়ে উনি তখন নোয়াখালীর কোন জায়গায় ভাসানী সাহেব ছিলেন, তো সেইখানে আরেকজন ইন্টেলিজেন্স অফিসার এসে ভাসানীর সাথে দেখা করে তার সাথে আলোচনা হয়। এটা মুশাররফ রহমান বলতে পারেননি যে কি আলোচনা হলো, তবে উনি চলে গেলে এই যেটা বলল যে দেশ স্বাধীন করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে দুই রকম কথা হয়ে গেল। দেশ স্বাধীন করতে হবে আগের এবং পরে। হ্যাঁ, দেশ স্বাধীন করতে হবে। এখন স্বাধীনের কথা বলো, দেশ আমাদের মুক্ত করতে হবে, স্বাধীন করতে হবে। এবং উনি প্রথম ভোলার জনসভায় স্বাধীনতা ঘোষণা করেন ভাসানী। এরপরে পল্টনের জনসভায় আমি হাজির ছিলাম তখন। আচ্ছা আচ্ছা, পল্টনের জনসভায় আমি হাজির ছিলাম। তাহলে তো স্বাধীনতার ঘোষক এক হিসেবে ওনাকেই বলা যায়। অনেকে বলে তো তাই। হ্যাঁ, তাই বলেন। হ্যাঁ, এর আগে কাকবাড়িতেও সালাম আলাইকুম বলছেন পাকিস্তানকে উনি। আচ্ছা আচ্ছা, ভাসানী টাঙ্গাইলে। হ্যাঁ, টাঙ্গাইলের কাকবাড়ি সম্মেলনে পাকিস্তানকে সালাম আলাইকুম দিয়েছিলেন যে আপনারা চলে যান। চলে যান। তো এখানে ওই পল্টনের যে জনসভাটা হলো, ওনার ওই মুশাররফ রহমান ছিলেন বা ভাসানী সাহেব ছিলেন, আমি মিটিংয়ে হাজির ছিলাম সাংবাদিক হিসাবেই। ওই কাছেই তো আমার র্যাঙ্ক স্ট্রিটে আমাদের পত্রিকা অফিস ছিল, ওখান থেকে বক্তৃতা শুনতে আসছিলাম। তো বক্তৃতায় উনি স্বাধীনতা ঘোষণা করলেন। আচ্ছা, কি হলো, দেশ স্বাধীন হলো। আচ্ছা, এই একটা মানে আমার ওই 6 দফা এবং নির্বাচন এবং এই ব্যাপারে এটা মোটামুটি আমার জানা জিনিসটা আমার স্মৃতিতে এটা আছে, এই কথাগুলোই আছে। তো নির্বাচনের রেজাল্টটা তো যেটা হবার কথা সেটাই হয়েছে। নুরুল আমিন একটা সিট পেয়েছিল বোধহয়, আর রাজা ত্রিদীপ রায় একটা সিট পেয়েছিল, আর কে জামাত কি কোনো সিট পেয়েছিল? জামাত ন্যাশনাল অ্যাসেম্বলিতে পায়নি, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে বগুড়া থেকে ফকির সাহেব, আব্দুর রহিম ফকির, হ্যাঁ, আব্দুর রহমান ফকির, উনি এমপি হয়েছিলেন বগুড়া থেকে। আর এখানে অবশিষ্ট সব সিটই আওয়ামী লীগ পেয়েছিল। তো এই যে একটা ইলেকশন হলো, এই ইলেকশনে যারা ভোট দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে কয়েকজনের সাথে কথা বলেছি, এই ভোটটা কি আপনার দৃষ্টিতে ফেয়ার ইলেকশন ছিল? আপনার কি মনে হয়? আমি একজনের সাথে কথা বলছিলাম যারা 70 নির্বাচনে ভোট দিয়েছিলেন, উনি বলল যে আমি একাই 35টা ভোট দিয়েছিলাম। যে কোনো নির্বাচনে আমাদের দেশে ঘটে। এখন এটা যেমন মাস স্কেলে হচ্ছে, লার্জ স্কেলে হচ্ছে, তখন এটা তা হতো না। এটা কোনো জায়গায় কোনো কেন্দ্রে হতো, কোনো কেন্দ্রে হতো না। আবার এখনকার মতো অত ব্যাপক ছিল না, হয়তো 1 2 3 জন এরকম কিছু করেছে, এরকম হতে পারে। তবে মোটামুটি ইলেকশনটা একটা ফেয়ার ইলেকশন ছিল। মানে তবে পার্টিসিপেশনটা কত ছিল? আওয়ামী লীগের যে ভোটিং ইয়াটা আমার কাছে ডকুমেন্টটা নাই, মানে 70 সালের নির্বাচনের ডকুমেন্টটা আমার কাছে এই মুহূর্তে নাই। তো তখন একটা সেন্টিমেন্টের উপরে ভোট হচ্ছে, মানুষকে যে বুঝে কিছু ভোট টোট দেয়নি না, ওই যে 6 দফার যে একটা সেন্টিমেন্টের ভোট প্রভাব দীর্ঘদিন, সে ভোটের যে তারা এমপি হোসেন, ওদের প্রায় কয়েকটা সিট ছাড়া সবগুলো সিট ওরা পেয়ে গেছেন, কিন্তু ভোটের কিন্তু ওইরকম সব ভোট ওনারা পেয়ে গেছে এরকম ঘটনা না। তো আমার যদ্দূর মনে পড়ে ভোটের 46% উনি পেয়েছিলেন, মানে আওয়ামী লীগ। আমার যদ্দূর মনে পড়ে 46% মানে কাস্টিং ভোটের উনি পেয়েছিলেন। আর অবশ্যগুলো বোধ পাকিস্তান, হ্যাঁ,
না, ইস্ট পাকিস্তানে। ইস্ট পাকিস্তান, রাইট। তো ভোট মানে এমপি কয়েকটা ছাড়া সবই পেয়েছেন, কিন্তু ভোট যে 100% কিংবা 90% কিংবা 95% এখন যেটা হয় এরকম 19% এটা না, এটা ফ্যাক্ট না। ভোট অন্য দিকেও গেছে, কিন্তু হতে পারেনি তারা, অন্য দিকেও ভোট গেছে। আর সেখানে ভাষা নিয়ে ভোট বর্জন করলো, মুসলিম লীগ শেষে ভোট বর্জন করলো, কাউন্সিল মুসলিম লীগ বর্জন করলো, তারপরে জামাত ইলেকশনে থাকলো, আওয়ামী লীগ ইলেকশনে থাকলো, নুরুল আমিন সাহেবের দল এনডিএফ ইলেকশনে থাকলো, এরকম কিছু ইলেকশনে থাকলো। আর অধিকাংশ মানে ভোট বর্জন করেছে আর কি। ওরা থাকলে হয়তো রেজাল্টটা একটু অন্যরকম হতে পারতো, অন্যরকম হতে পারতো। তারপরেও সংখ্যাগরিষ্ঠতা পেত, অবশ্যই সংখ্যাগরিষ্ঠতা পেত, তার কারণ যে তাদের মাঠটা তারা অনেক আগে থেকে প্রস্তুত করে ফেলছিল আর কি, প্রোপাগান্ডা। এটা স্বাভাবিক আর কি। তো মানে একটা ন্যাশনালিস্টিক স্লোগান, মানুষের মানে কোনো বাস্তবতা কিংবা এটা বাস্তবায়ন আমি করব এরকম যদি না হয়, অনেক কথা বলা যায়, এটা করা যায়। আওয়ামী লীগ জানি না আমি, যদি মানে অল পাকিস্তানের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শেখ মুজিব হতে, তাহলে উনি 6 দফা বাস্তবায়ন করতে পারতেন কিনা, এটা আমার সন্দেহ আছে।